সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের পাঠ ঠিকমতো করছো, অর্থাৎ পড়াশোনা করছো। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি বীরভূম দেবনাথ, সহকারী শিক্ষক, কম্পিউটার শিক্ষা, দর্শনী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দর্শনী বালিকা। আজ নবম দশম শ্রেণীর তথ্য প্রযুক্তি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটারের নিরাপত্তা বিষয়ে তোমাদের কম্পিউটারের নিরাপত্তা। কম্পিউটার একটা ইলেকট্রনিক্স দ্রব্য বা ডিভাইস, এটার নিরাপত্তার দিক আমাদের দেখতে হয়, অর্থাৎ এটাতে কিছু ভাইরাস সংক্রমণ করতে পারে। ভাইরাস সংক্রমিত হলে কম্পিউটার স্লো হতে পারে, নষ্ট হতে পারে, আমাদের গুরুত্বপূর্ণ জিনিস মুছে যেতে পারে ইত্যাদি কারণে আমাদের কম্পিউটারে ভাইরাস লাগলো কি না সেটা দেখতে হয় এবং ভাইরাসটিকে দূর করার জন্য আমাদের প্রয়োজন হয় অ্যান্টিভাইরাস। আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে আমাদের আইসিটি যন্ত্রের নিরাপত্তার জন্য অ্যান্টিভাইরাস চেক করতে হয় বা অ্যান্টিভাইরাস দিতে হয়, অ্যান্টিভাইরাস দিয়ে ভাইরাসটাকে চেক করতে হয়। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাইরাসটা কী? ভাইরাসটা হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশান সফটওয়্যার, এক ধরনের সফটওয়্যার যেটা ইনস্টল হওয়ার পর অথবা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে আসার পর সে তার ব্যাপ্তি বিস্তার করে এবং গুরুত্বপূর্ণ ফাইলগুলো নষ্ট করে দেয়। আমরা যদি একটু দেখি যে ভাইরাস শব্দের অর্থ কী। ভাইরাস, VIRUS, ভাইরাস, ভাইটাল information source resources, RECES, resources, SCIES, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডারসিস, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো উৎস থেকে বাজেয়াপ্ত করা, এটা হচ্ছে ভাইরাস। অর্থাৎ ভাইরাস লাগে হয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো সে উৎস থেকে নষ্ট করে দেয় বা বাজেয়াপ্ত করে দেয়। 1980 সালে ফ্রেড কোহেন নামে একজন বিজ্ঞানী, যিনি ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের অধ্যাপক ছিলেন, তিনি এই ভাইরাস শব্দটি ব্যবহার করেন বা ভাইরাস আবিষ্কার করেন বা ভাইরাস নামকরণ করেন। ফ্রেড কোহেন 1980 সালে এই ভাইরাস নামকরণ করেন। তিনি ছিলেন ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের একজন গবেষক। এখন এই ভাইরাসটা কি? ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার, যা বলছি যে যা তথ্যপত্রকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে। কম্পিউটার যদি ভাইরাস প্রবেশ করে তাহলে তার সংখ্যা সে রীতিমতো বৃদ্ধি করতে থাকে এবং তথ্যপত্রকে আক্রমণ করে সম্পূর্ণ কম্পিউটারটাকে কোনো এক পর্যায়ে ধ্বংস করে দিতে পারে। আমাদের অতি পরিচিত কিছু ভাইরাস আছে, অর্থাৎ ভাইরাসের নাম আমরা একটু জেনে, যেমন আমাদের পরিচিত ভাইরাসের ভিতরে আছে স্টোন, ভিয়েনা, CIS, ট্রোজান হর্স, ইত্যাদি হচ্ছে আমাদের কিছু ভাইরাসের নাম এবং কিছু গুরুত্বপূর্ণ ভাইরাস। এর ভিতরে এই CIS এবং ট্রোজান হর্স হচ্ছে গুরুত্বপূর্ণ বা সবথেকে বেশি কম্পিউটারকে আক্রান্ত করে। আমরা যদি দেখি যে কীভাবে এই ভাইরাসটা ছড়ায়, তাহলে আমরা দেখব যে পেন ড্রাইভ, সিডি, ডিভিডি ইত্যাদির মাধ্যমে একটা যন্ত্র থেকে কম্পিউটার অন্য যন্ত্রে ছড়ায় বা আসে এবং এটা কি কম্পিউটারের মেমোরিতে অবস্থান নেয় এবং
সে তার ব্যাপ্তি বিস্তার করে এবং সম্পূর্ণ কম্পিউটারকে সে আস্তে আস্তে গ্রাস করে। এখন আমরা দেখব কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহ যদি ভাইরাস আক্রান্ত হয় তাহলে তার লক্ষণ সমূহ। ভাইরাসে আক্রান্ত কম্পিউটারের লক্ষণসমূহ আমরা এখানে দেখি, প্রোগ্রাম ও আইন ওপেন হতে স্বাভাবিকের থেকে অনেক বেশি সময় সে গ্রহণ করে। যদি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে এমনি স্বাভাবিক অবস্থায় ভাইরাস আক্রান্ত হওয়ার আগে একটা কম্পিউটারের ফাইল ওপেন হতে যে সময়টা লাগবে তার থেকে অনেক সময় বেশি লাগবে। কম্পিউটারের যে মেমোরি আছে সেই মেমোরিটাকে কম দেখাবে, ফলে গতি কমে যাবে। তারপরে কম্পিউটার চালু হওয়ার সময় কিছু অবাঞ্ছিত তথ্য বা বার্তা প্রদর্শন করতে পারবে বা করবে। নতুন যদি কোনো ফাইল কোনো প্রোগ্রাম যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে সেই প্রোগ্রাম ইনস্টলে সময় বেশি লাগবে। আমরা যে কাজগুলো করব কম্পিউটারে সেই কাজের জন্য যে ফাইলের জায়গাটা সেই জায়গাটা বেশি দেখাবে এবং ফোল্ডারে বিদ্যমান যে ফাইলগুলো আছে সেই ফাইল বা ফোল্ডারের নাম সে পরিবর্তন করে দিতে পারে। ইত্যাদি ইত্যাদি বিষয় হতে পারে যদি কোনো একটা ডিভাইস ভাইরাসে আক্রান্ত হয়। এখন আমরা দেখি ভাইরাসে যা যা ক্ষতি করে। ভাইরাসে কি কি ক্ষতি করতে পারে? কম্পিউটারে ক্ষতি সম্ভব। কি কি ক্ষতি? যেমন আমরা দেখি কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, ডেটা বিকৃত বা করাপ্ট করে দিতে পারে, অর্থাৎ যে আমরা বিষয়টা লিখে রাখছি সেই বিষয়টা নাও থাকতে পারে, অন্যরকম কোনো লেখা চলে আসতে পারে, লেখাটাকে পড়া না আসতে পারে। কম্পিউটারে কাজ করার সময় অবাঞ্ছিত বা আচমকা বার্তা বা মেসেজ প্রদর্শিত হতে পারে। কম্পিউটারের মনিটরের ডিসপ্লেকে করাপ্ট করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, অর্থাৎ সিস্টেমের কাজের গতি স্লো করে দিতে পারে। ইত্যাদি হচ্ছে আমাদের কম্পিউটারে যদি আক্রান্ত হয় তাই কম্পিউটারে আক্রান্ত হলে ক্ষতি সমূহ বা আমাদের যে লক্ষণ সেই লক্ষণ সমূহের ভিতরে ক্ষতি আছে। তাহলে এখন কি, যদি আমাদের কম্পিউটারকে ভাইরাসে আক্রান্তের হাত থেকে রক্ষা করতে হয় তাহলে আমাদের প্রয়োজন অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস আমাদের প্রয়োজন অ্যান্টিভাইরাস, অর্থাৎ ভাইরাসকে নষ্ট করে। তাহলে এখানে কম্পিউটারে যে ভাইরাস আক্রান্ত হচ্ছে তাকে আমরা ক্লিন করব একটা অ্যান্টিভাইরাস দিয়ে। অ্যান্টিভাইরাস হচ্ছে একটা ইউটিলিটি সফটওয়্যার। অ্যান্টিভাইরাসকে আমাদের প্রতিনিয়ত আপডেট করতে হবে যাতে সে নতুন নতুন ভাইরাসকে ডিলিট করতে পারে, নষ্ট করে দিতে পারে, মুছে ফেলতে পারে। এই জন্য আমাদের প্রতিনিয়ত আপডেট ফাইলটাকে আমাদের কম্পিউটারে রাখতে হবে, অর্থাৎ অ্যান্টিভাইরাসটাকে আমাদের হালনাগাদ করতে হবে। আমাদের অতি পরিচিত কিছু অ্যান্টিভাইরাস আছে, ফ্রি অ্যান্টিভাইরাস, যেগুলো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিতে পারি। যেমন এভিজি একটা অ্যান্টিভাইরাস। এভিজি ডাউনলোড ফাইল www.avg.com। এরপরে আমাদের যেটা আছে অ্যাভিরা। www.avira.com। এছাড়া আমাদের আরো একটা জনপ্রিয় ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে যার নাম হচ্ছে অ্যাভাস্ট। www.avast.com। এই হচ্ছে আমাদের তিনটা ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ডাউনলোড ফাইল। আমরা কোনো যন্ত্রে ব্যবহৃত যদি কোনো পেন ড্রাইভ, সিডি বা মেমোরি কার্ড
কোনো যন্ত্রে ঢুকাই তাহলে সে ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে, এবং আক্রান্ত হলে আমাদের এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করে আমরা ভাইরাসটাকে নির্মূল করতে পারি। তার ভিতরে সবথেকে বেশি ব্যবহৃত হয় অ্যাভাস্ট। অ্যাভাস্টটাকে আমরা বেশি ব্যবহার করে থাকি। এই যে অ্যান্টিভাইরাস, যদি আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি তাহলে আমাদের কী হবে, কম্পিউটারটা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে, আমাদের ডাটাগুলো বিকৃত হবে না, আমরা প্রয়োজনীয় ফাইল যতটুকু জায়গায় সংরক্ষণ করবো ততটুকু জায়গায় থাকবে, সে জায়গা বেশি নেবে না। নতুন কোনো ফাইল যদি ইনস্টল করতে চাই বা কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই তাহলে সে নির্দিষ্ট সময়ে দ্রুত এবং তাড়াতাড়ি বা নির্দিষ্ট জায়গায় ইনস্টল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি কাজের জন্য আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করবো যাতে ভাইরাস তার কম্পিউটার আক্রান্ত না হয়। এবার আমরা দেখব কম্পিউটারের নিরাপত্তা। নিরাপত্তার বিষয়ে আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড পাসওয়ার্ড কি? একটা গোপন সংকেত। যেমন আমরা যদি বাড়ি থেকে বাইরে কোথাও যাই তাহলে কি করি, আমরা দরজায় তালা দিয়ে রেখে দেই যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে। ঠিক সেরকম আমার পিসি বা পার্সোনাল কম্পিউটারে যাতে অন্য কেউ মানে প্রবেশ করে বা ওপেন করে কোনো ফাইল নষ্ট করতে না পারে, তার জন্য হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ঠিক তালার মতোই কাজ করে। পাসওয়ার্ড হচ্ছে একটা গোপন সংকেত। তাহলে এই সংকেতটাকে আমরা কীভাবে তৈরি করব? আমরা কম্পিউটার বা আইসিটি যন্ত্রের নিরাপত্তার জন্য, যেমন কম্পিউটার বা আইসিটি যন্ত্র বলতে পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি তথ্য যাতে নষ্ট না হয় বা কেউ যাতে দেখতে না পারে, কোনো সফটওয়্যার ক্ষতি করতে না পারে, তার জন্য আমরা ব্যবহার করবো এই পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমরা সাধারণ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। যেমন পাসওয়ার্ড আমরা দিতে পারি 1 2 3 4 5 অথবা A B C D E ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি আমরা এরকমের পাসওয়ার্ড দিই তাহলে কী হবে, যে কেউ খুব সহজে চেষ্টা করলে সেটাকে খুঁজে বের করতে পারবে বা নষ্ট করে দিতে পারবে, অথবা এটাকে দিয়ে এসে প্রবেশ করে আমার কম্পিউটারে ঢুকতে পারবে। কিন্তু কথা হচ্ছে আমাদের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, সেটা হচ্ছে ইউনিক পাসওয়ার্ড। ইউনিক পাসওয়ার্ড যদি আমরা ব্যবহার করি তাহলে কী হবে, অনন্য বা অদ্বিতীয় পাসওয়ার্ড, সেটা সহজে কেউ জানতে পারবে না বা ডিলিট করতে পারবে না। এই জন্য আমাদের ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এই ইউনিক পাসওয়ার্ড যদি আমাদের দিতে হয় তাহলে আমাদের কিছু বিষয় ব্যবহার করতে হবে। যেমন আমাদের এই যে সংখ্যা, এই সংখ্যার ভিতরে হয়তো দেখা যাচ্ছে যে বড় হাত বা ছোট হাতের কোনো ABCD অথবা কোনো লাইন অথবা হ্যাশ, LIS এই ধরনের চিহ্ন, অথবা ছোট হাতের ভিতরে বড় হাত, সংখ্যা, হ্যাশ ইত্যাদি দিয়ে আমরা একটা ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে পারি। এই ইউনিক পাসওয়ার্ড তৈরি করলে কী হলো, খুব সহজে কেউ পাসওয়ার্ডটা নষ্ট করতে পারবে না, আমাদের ডিভাইসে কেউ প্রবেশ করতে পারবে না। কেন ইউনিক পাসওয়ার্ড তৈরি করা সেটা আমি বললাম, কিন্তু কথা হচ্ছে এই পাসওয়ার্ড কোনো নিজের নামে বা পরিবারের নামে অথবা মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে ব্যবহার করা যাবে না। যে বিষয়গুলো সহজে সবাই জানে সেই বিষয়গুলো বাদ দিয়ে আমাদের এই পাসওয়ার্ড মানে তৈরি করতে হবে। আর এই পাসওয়ার্ডের অংশ বিশেষ আমরা কোথাও লিখে রাখবো, আমরা মনে রাখবো কিন্তু এটা লিখে রাখবো, কারণ সেটা দেখেও হয়তো কেউ আবার প্রবেশ করতে সক্ষম হয়। তাহলে আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবো। যেমন আমার এখানে বইতে লেখা আছে যেটা, সেটা বলছে যে ছোট হাত বড় হাতের অক্ষর মিশায় অথবা কোনো প্রকার চিহ্ন সংখ্যা মিশায় এরকম দেওয়া আছে। যেমন কোনো একটা লাইন বলছে যে মরিতে চাহি না আমি সুন্দর হব, ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর আন্ডারস্কোর ইত্যাদি দিয়ে এই পাসওয়ার্ডটা তৈরি করা যেতে পারে। অথবা আমার আছে জল, হুমায়ুন আহমেদের একটা বইয়ের নাম বা একটা বই, যেটাই হোক এখন এইটাকে আমরা হয়তো দিলাম যে আমার আছে ওয়াটার, এটাকে ছোট হাত বড় হাতের অক্ষর মিলাই আমি এটা দিয়ে দিই। এরকমভাবে আমরা ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে পারি। এখন পাসওয়ার্ডের পরে আমরা আসি এই যে নিরাপত্তা বিষয়টা। এই নিরাপত্তা
বিষয় আমরা কোথায় নিরাপদ বোধ করতে পারি? ওয়েবসাইট আছে, তাহলে আমরা ওয়েবে নিরাপদ। ওয়েবের নিরাপত্তা, অর্থাৎ আমরা যদি ওয়েবসাইট ব্যবহার করি তাহলে আমরা সেখানে কেন নিরাপদ থাকতে চাই? কারণ আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেটে একসঙ্গে অসংখ্য মানুষ ব্যবহার করে, সেখানে বিভিন্ন রকমের সমস্যায় আমরা পড়তে পারি, আমাদের ওয়েবসাইট হ্যাক হতে পারে, আমাদের ইমেল আইডি হ্যাক হতে পারে। তো এখানে আমাদের ফোন অথবা ট্যাব অথবা ল্যাপটপ ইত্যাদি অনলাইনে যুক্ত থাকে। এই যুক্ত থাকার জন্য আমাদের নিরাপত্তা ঝুঁকিটা বেশি তৈরি হয়। এই ঝুঁকিটা কমানোর জন্য আমরা ওয়েবেও নিরাপদ থাকি। আমাদের এখানে সাধারণ সাইট আছে, যে সাধারণ সাইটে আমরা যদি ব্যবহার করি তাহলে সাধারণ সাইটের ভিতরে দেখা যাবে যে ইয়াহু, জিমেল বা হটমেল ইত্যাদি বিনামূল্যের সাইটগুলো আমরা বেশি ব্যবহার করি এবং সেখানে আমরা খুব সহজেই হ্যাকারদের মাধ্যমে হ্যাক হয়ে থেকে আমাদের ইমেল আইডি নষ্ট করে দেয়। তা আমরা সহজ পাসওয়ার্ড ব্যবহার না করে আমরা একটু ইউনিক পাসওয়ার্ড যদি ব্যবহার করি তাহলে ওয়েবেও আমরা সাধারণ সাইটে নিরাপদ থাকি। এখন এই নিরাপদ থাকার জন্য আমরা কি করছি, আমরা ব্যবহার করব যে ইউনিক পাসওয়ার্ড, তাতে আমি দেখালাম যে হ্যাশ, অ্যালাইস অথবা এই চিহ্ন এরকম কোনো কিছু দিয়ে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারি। এছাড়া আমরা কিছুদিন পর পর একটা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি। একটা পাসওয়ার্ড আমরা অনেকদিন ব্যবহার না করে একটু পরিবর্তন করে ব্যবহার করতে পারি। আবার যদি আমরা জিমেইল বা ইয়াহুতে অ্যাকাউন্ট করি তাহলে জিমেইলের ক্ষেত্রে আমাদের একটা অপশন আছে যেটাকে বলা হয় 2 স্টেপ ভেরিফিকেশন। তাহলে এই 2 স্টেপ ভেরিফিকেশন আমরা জিমেইলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রোফাইল অ্যাকাউন্ট সেটিংসে যে এই অ্যাকাউন্টের 2 স্টেপ ভেরিফিকেশনটা আমরা করতে পারি। এবং কীভাবে করা যেতে পারে, প্রোফাইল থেকে অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশানে এডিট অপশানে ক্লিক করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং সেন্ড বাটনে ক্লিক করতে হবে। জিমেল থেকে মোবাইলে একটা সিকিউরিটি কোড আসবে, এই সিকিউরিটি কোড দিয়ে একটা ভেরিফাই অপশানে আমাদের প্রবেশ করতে হবে এবং এরপরে 2 স্টেপ ভেরিফিকেশান অ্যাকাউন্টটি অন হবে, অপশানটি অন হবে। এখানে কেউ প্রবেশ করতে চাইলে আগে মোবাইলে একটা কোড যাবে, যত সময় পর্যন্ত এই কোডটা সঠিকভাবে দেওয়া না হলে তত সময় পর্যন্ত কেউ অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারবে। এই কারণে জিমেইলের 2 স্টেপ ভেরিফিকেশনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কম্পিউটার থেকে যদি ব্যবহার করতে চাই কোনো ইমেল, তাহলে ওয়েবে নিরাপত্তার জন্য আমরা যদি কখনো ইমেইলে প্রবেশ করি বা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করি, তাহলে বের হওয়ার সময় অবশ্যই আমাদের লগ আউট করে বের হতে হবে, তাহলেও আমরা নিরাপদ থাকব। সামাজিক যোগাযোগ সাইটের ভিতরে আমরা কী ব্যবহার করি সবথেকে বেশি? ফেসবুক, টুইটার। এখন এই ফেসবুক, টুইটারের ভিতরে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা অপরিচিত বন্ধুবান্ধবকে সহজেই অ্যাড করে ফেলি। কোনো একটা রিকোয়েস্ট আসছে, আমরা সঙ্গে সঙ্গে না জেনে তার প্রোফাইলটা না দেখে অ্যাড করি। এটা করা যাবে না। আমাদের আগে প্রোফাইলটা দেখতে হবে, সে কে, পরিচিত কিনা, অথবা আমার কোনো পরিচিত ব্যক্তি তাকে অ্যাড করছে কিনা সেটা দেখে তারপরে আমাদের সামাজিক যোগাযোগ সাইটে তাকে অ্যাড করতে হবে। অর্থাৎ আমরা ইমেল সাইটে যদি নিরাপত্তার কথা উল্লেখ করি তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যোগাযোগটা বা নিরাপত্তা থাকাটা জরুরি। কাউকে বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হতে হবে। মোবাইল, ফেসবুক, ইমেল ব্যবহার করার পর প্রতিবারই আমাদের লগ আউট করতে হবে। স্কুল অথবা সাইবার ক্যাফে অথবা ইন্টারনেট ব্যবহার করার যে কোনো জায়গায় আমরা ব্যবহার করি না কেন, অবশ্যই আমরা সেখান থেকে সাইন আউট করে বের হব। আবার আমাদের অপরিচিত কোনো ব্যক্তি বা বন্ধু যদি আমাদের কাছে কখনো আমাদের ছবি চায়, আমাদের কোনো ঠিকানা চায়, আমরা তাকে না চিনে কখনো তাকে কোনো তথ্য দিব। এটা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ সাইটে নিরাপত্তা। এরপরে যদি আমরা দেখি তাহলে আমাদের থাকতে পারে কি ব্যবসায়িক বয়স উপযোগী সাইট। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে অনেক রকমের সাইট আছে ওয়েবে, সেখান থেকে কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য কিছু সাইট আছে। সেই সাইটগুলোতে আমরা বয়স উপযুক্ত কিনা নানান বিষয়ে তোমাদের জন্য উন্মুক্ত হয়তো না হতে পারে, যে বিষয়গুলো উন্মুক্ত নয় আমরা সেখানে ঢোকার কোনো চেষ্টা করব না। নিরাপত্তা বিঘ্নিত তথা যন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো কাজ আমরা করব না। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েবসাইটে দৃশ্যমান বা অনাকাঙ্ক্ষিত চিত্র বা বিজ্ঞাপনে আমরা কখনো ক্লিক করব না বা সেখান থেকে ক্লিক করা থেকে বিরত থাকব। ইত্যাদি ইত্যাদি বিষয় আমাদের এখানে
আলোচ্য বিষয় ছিল যে আমরা কীভাবে করতে পারি একটা কম্পিউটারের নিরাপত্তা। এবং সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। করোনা মহামারীর সময় বারবার সাবান পানি দিয়ে ধুবে বা স্যানিটাইজ করবে। সবাইকে ধন্যবাদ।